শীতের আমেজ গায়ে মেখে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। কলকাতার শীতকালীন উইকেন্ড ট্রিপগুলোর মধ্যে একটি জনপ্রিয় ট্রিপ হলো সুন্দরবন ট্রিপ। ইএম বাইপাসের কাছে পিসি চন্দ্র গার্ডেন ছিল আমাদের মিটিং পয়েন্ট, যেখানে আমরা সবাই একসাথে হয়ে বাসে করে বাসন্তী হাইওয়ে ধরে রওনা দিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। পথে সোনারতরী রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। বাস এগিয়ে চলল গদখালির উদ্দেশ্যে। গদখালি বলে একটা জায়গাতে নেমেছি, আর এখান থেকে হেঁটে হেঁটে বোটে নিয়ে যাচ্ছে আমাদেরকে। গদখালি ফেরিঘাট থেকে আমরা উঠে পড়লাম লঞ্চে। প্রত্যেকটা লঞ্চের ক্যাপাসিটি ছিল 20 থেকে 30 জনের মধ্যে। এটা হচ্ছে গদখালি ঘাট। এই গদখালি ঘাট থেকে আমাদের বোট ছাড়লো, আর ঠিক পাশাপাশি এরকম একটা বোটের সাথে আমরা প্যারালালি চলেছি। এই গ্রুপটাও এসছে আমাদের সাথে। আমাদের লঞ্চের নাম ছিল তরিণী। গোসাবা ফেরিঘাট। দুপুরের মেনুর মধ্যে ছিল ভাত, ডাল, মাছের ঝোল, তরকারি এবং চিংড়ির মালাইকারি। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত ম্যানগ্রোভ বনভূমি। প্রত্যেক বছর শীতের সময় প্রচুর পর্যটক আসেন সুন্দরবন ঘুরে দেখতে। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এই 3 নদীর অববাহিকায় যে বদ্বীপ গড়ে উঠেছে, সেখানে রয়েছে এই অপরূপ ম্যানগ্রোভ বনভূমি। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বেশ কিছু অংশ এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে ভারতবর্ষে। আজকে আমরা ওই সাইডটা নিয়ে যাচ্ছি। ওই সাইডে যেটা দেখতে হবে, ওই জঙ্গলটা টোটালি নেট চার দিয়ে ঘেরা আছে, নাইলনের নেট দিয়ে ঘেরা আছে। এই কারণে যে ওই সাইড থেকে টাইগার তাদের ফিরে যেতে ছেড়ে। লঞ্চের মধ্যে সুন্দরবন সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়েছিলাম। বাংলাদেশ এবং ভারতবর্ষের অন্তর্গত এই বৃহৎ সুন্দরবনকে 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাঘ মামা যাতে ভুলবশত কখনো জঙ্গল থেকে পেরিয়ে লঞ্চে না উঠতে পারে, তাই এই জালের ব্যবস্থা। লঞ্চ এগিয়ে চলল সজনেখালি জেটি বা সজনেখালি ঘাটের পাশ দিয়ে। আমাদের প্রথম হল ছিল দয়াপুর গোসাবা ওয়াক্সপুল ঘাটের দিকে, যেখানে আমরা দেখতে পাবো বনবিবি এবং দক্ষিণ রায়ের মন্দিরকে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষরাই বনবিবিকে সুন্দরবনের পবিত্র অভিভাবক আত্মা হিসেবে পুজো করেন। স্থানীয় উপকথা অনুযায়ী বনবিবি পুরো সুন্দরবনকে রক্ষা করে রেখেছেন এবং উনি বনে প্রবেশকারী মানুষদের বাঘ বা দক্ষিণ রায়ের হাত থেকে রক্ষা করে থাকেন। দক্ষিণ রায়, যার আরেক নাম হলো রাক্ষস রাজা, মনে করা হয় তিনি হলেন বনবিবির একজন চিরশত্রু, যিনি বাঘের ছদ্মবেশে উপস্থিত হয়ে মানুষকে আক্রমণ করেন। শিব মন্দির, বনবিবির মন্দির এবং হনুমানজির মন্দির নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই হচ্ছে বনবিবির মূর্তি, আর ভাই পাশে সাহা জঙ্গলি, আর গাজী বাবা হচ্ছে এই পাশে। মাঝখানে রয়েছে দক্ষিণ রায়। এখানে কিন্তু বাঘের পুজো করা। পাশে রয়েছে হনুমানজির আরেকটা মূর্তি। মধু সংগ্রহকারী, কাঁকড়া সংগ্রহকারী এবং কাঠ সংগ্রহকারী মানুষরা বনে প্রবেশ করার আগে এই মন্দিরে পুজো দিয়ে যান। শীতের একটা সন্ধ্যা শুরু হতে চলেছে, এখন বিকেলবেলা, সূর্য ডুবছে। আর সুন্দরবনে বনবিবির মন্দিরে এসেছি, পাশেই ছিল দক্ষিণ রায়। দারুণ সুন্দর দেখতে লাগলো। এখন ফিরে যাচ্ছি বোটে। বনবিবির মন্দির দেখা হলে আমাদের লঞ্চ এগিয়ে চলল পাখিরালয়ের দিকে।
পাখিরালয় সুন্দরবনের বেশ একটা নামকরা অঞ্চল। আমরা এখানেই রাতে থাকব। পাখিরালয়ে একটা খুব সুন্দর স্থানীয় মার্কেট রয়েছে, যেটি সকাল 8টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয়ের লোকাল মার্কেট ঘুরে দেখতে। আমার সাথে সুন্দরবন ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইগুলো হলো এখানকার স্থানীয় বক্স বাদাম বা বাক্স বাদাম। লাল রঙের গোটা একটি ফলের দাম 10 টাকার মতো নিয়েছিল। তার মধ্যে প্রায় 10-12টি মতো এই দানা ছিল। এই দানাগুলোকে ভেঙে তবে ভেতরের বাদামটা খাওয়া যাচ্ছিল। ওনাদের বললে ওনারাই কিন্তু দানাগুলো ভেঙে ভেঙে বাদামটা হাতে পার করে দিচ্ছিলেন। আমার খেতে দিব্যি ভালো লেগেছিল। তোমরা গেলে এই স্থানীয় ফলটা অবশ্যই ট্রাই করে দেখো। এই মার্কেট থেকে বিভিন্ন রকমের গিফট আইটেম তোমরা বাড়ির জন্য আনতে পারো। এখানকার মানুষদের প্রধান জীবিকাগুলি হলো বনে ঢুকে মধু সংগ্রহ করা, কাঠ সংগ্রহ করা, খাড়ি থেকে কাঁকড়া ধরা এবং মাছ ধরা। বনে বা খাড়িতে ঢোকার জন্য সরকার থেকে আলাদা করে পারমিশন নিতে হয়। মধু সংগ্রহকারীরা 10-12 জন একসাথে কেবলমাত্র লাঠি নিয়ে মাথার পেছনে মুখোশ বেঁধে জঙ্গলে প্রবেশ করেন। তবে জঙ্গলে প্রবেশ করার আগে ওনারা বন বিবির পুজো দিয়ে নেন এবং একটি গোটা মুরগি জঙ্গলকে দান করেন। তাই জন্য সুন্দরবনের জঙ্গলে যে মুরগিগুলো দেখতে পাওয়া যায় সেগুলি সবই আমাদের দেশি মুরগি। সাংকেতিক শব্দ ব্যবহার করে ওনারা বনের মধ্যে ভাব আদান প্রদান করেন। কিন্তু সুন্দরবনের বাঘ অত্যন্ত চালাক হওয়ায় যাকে নিশানা করে তাকেই আক্রমণ করে। বাঘের আক্রমণে মারা যাওয়া 50-60 জন বিধবা নিয়ে এখানে একটি বিধবা গ্রামও রয়েছে। মধু সংগ্রহ করা ছাড়াও কাঁকড়া ধরা এখানকার আরেকটি বৈচিত্র্যপূর্ণ জীবিকা। জোয়ারের জলের সাথে কাঁকড়াগুলো সুন্দরবনের খাড়ির পলিমাটিতে ঢুকে পড়ে। ভাটার সময় জল নেমে গেলে এই কাঁকড়াগুলো ধরার জন্যই একই পরিবারে 3 জন সদস্য মিলে খাড়িতে যান। এছাড়াও মাছ ধরা এবং কাঠ সংগ্রহ সুন্দরবনের আরও 2টি উল্লেখযোগ্য জীবিকা। কাল রাতে ঘুরে দেখা সেই দোকানগুলো বেশ সকাল সকালই খুলে যায়। তাছাড়াও এখানে পাওয়া যাচ্ছিল সুন্দরবনের বিখ্যাত মধু। শুধু হচ্ছে সুন্দরবনের মধুগুলো একটু দাদাভাই যারা প্রথম খায় তাদের একটু কিন্তু অ্যালকোহল মতন স্মেল বেরিয়ে হচ্ছে ব্যাপার। আপনিও টেস্ট করুন। না একটু হালকা অ্যালকোহল মতন, মানে হোমিওপ্যাথির যে হালকা অ্যালকোহল স্মেল, এটা অন্য কোনো অতিরিক্ত নয়। আজকে ট্যুরের দ্বিতীয় দিন। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি পাখিরালয় জেটিতে। এখান থেকে ছাড়বে আমাদের লঞ্চ। গতকাল সজনেখালি জেটির পাশ দিয়ে আমাদের লঞ্চ এসেছিল। সেই সজনেখালিতেই আজকে যাব। পাখিরালয় জেটি ঘাটে কি সাংঘাতিক ভিড় দেখো। এখানে রয়েছে সাধারণ মানুষের ভিড় এবং আমাদের মতো পর্যটকদের ভিড়। শীতকালে বাঙালিদের কাছে সুন্দরবন হলো একটা দারুণ উইকেন্ড ডেস্টিনেশন। সুন্দরবন ইকো ট্যুরিজমের কাছ থেকে আমরা 2 দিন 1 রাতের প্যাকেজ বুক করেছিলাম। পুরো ট্রিপটা কেমন হয়েছিল তা তোমরা সুন্দরবন পার্ট 1 এবং পার্ট 2 দেখলে নিজেরাই বুঝতে পারবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।